বিএনপি এটা করছে না। এখন সবাই একত্র হয়ে চাপ দিচ্ছেন কেন? আমার একটা ভিন্ন অপিনিয়ন আছে, এটা যে তারা লোয়ার হাউসে এটা চায়, এটা এক অর্থে তাদের স্বার্থের পক্ষে। আমি ইসলামী আন্দোলনের কথাই যদি বলি, তাদের বিভিন্ন সিট মিলে, আমি ন্যূনতম ভোটের কথাও যদি বলি, 1% ভোট তারা পেতেই পারেন, সেই সম্ভাবনা বেশ ভালো আছে। সেই হিসাবে কিন্তু তারা আমি তাত্ত্বিক ভাবে বলছি এর চেয়ে বেশিও পেতে পারেন। তাদের বেশ কিছু জায়গায় কিছু ভোট আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি তারা পান। তো 1% পেলে তারা 3টা সিট কিন্তু লোয়ার হাউসে পেতে পারে, সেই বিবেচনায় তিনি লোয়ার হাউস চাইতে পারেন যুক্তিতে মনে হয়। কিন্তু আমার কাছে এটা একেবারে একটা পলিটিক্যাল মুভ মনে হয়, একটা কারণে এখন আসলে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে, বিএনপির সাথে ইলেকশনে কে কে আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চায়, কতটুকু যেতে চায়, এইগুলো কথা বলে নানাভাবে বিএনপির উপরে চাপ তৈরি করে বিএনপির কাছ থেকে কতটুকু ল্যাভারেজ, এটা শুধু সংস্কারের কথা বলছি না, ইলেকটোরাল ল্যাভারেজ কতটুকু অর্জন করা যায়, এখন এই খেলাগুলো আসলে শুরু হবে। তো এখানে আমরা মুখে যা বলতে দেখছি, বাস্তবে যে তাদের ভেতরে এই চিন্তাই আছে, আমি সেটা মনে করি না। এবার আপনার আরেকটা প্রশ্নের জবাব, সেটা হচ্ছে সংস্কার যদি না মানে, আমি বরং একটা থট এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। বিএনপি বিএনপি যেহেতু বেশ কিছু মানছে না, বিএনপি যদি বলে যে আমরা একটা সংস্কারও মানি না, যে কটাও মেনেছে এগুলো আমরা আজকে উইথড্র করলাম, একটা সংস্কারও মানি না, আমরা আমাদের এই সংস্কারের আলোচনা থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়ে চলে গেলাম, তাত্ত্বিক ভাবে বলছি, তাহলে কি হবে? মানে আমি ইদানিং বিশেষ করে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ওখানকার একজন সদস্য একবার নির্বাচনের সাথে এই সংস্কার মেনে নেয়াকে উনি একদম এভাবেই বলছিলেন যে মেনে নিলেই তো নির্বাচনের পক্ষে আমরা এগিয়ে যেতে পারি, যখন প্রধান উপদেষ্টা ডেট জানায়। তার মানে এই ধরনের একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে যে এটা না হলে ইলেকশনের দিকে আমরা যাব না, এটার রিডিং বিটুইন লাইনস এরকম। আমি সাম্প্রতিক সময়ে যা যা হচ্ছে, ধরুন খুব ভালো হয় যদি আমরা একমত হতে পারি, আমরা সবাই একমত হয়ে যদি একটা জুলাই চার্টার সাইন করতে পারি, ছাড় টাড় দিয়ে একটা জায়গায় পৌঁছে, সেটা খুব সুন্দর আমাদের ইউনিটি। কিন্তু যদি একটাও না মানে, বা যতগুলো মেনেছে, বিএনপি আর্টিকেল 71 একটা মেনে নিয়েছে, বিএনপি জুডিশিয়ারি সেপারেশন পুরো মেনে নিয়েছে, এছাড়া এই যে 10 বছর টার্মস, এখন 10 বছরের জন্য মেয়াদ মেনে নিয়েছে, অনেক আইন মেনে নিয়েছে, সব যদি করে গিয়ে তারা মেনে তো চলে যায়। পুরোপুরি নেয়নি মনে হয়, 10 বছরের টার্মটাকে পুরোপুরি মেনেছে, তার সাথে আবার শর্ত আছে। আহ, মানে না না মেনেছে না বলে মনে হয় না তো ওটা। না না, মেনেছে, শর্ত কেন বলছি, ধরুন আমি শর্ত যদি তারা নাও দেয়, তারা যদি বলেন আমি এটা মানি ওটা মানি না, মানে বিএনপি যদি না চায়, একটা কথা মনে রাখতে হবে, তো আসলে এগুলো সবগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তো আপনি অর্ডিন্যান্স করে করতে পারছেন না। এগুলো আগামী পার্লামেন্ট সেটা কোন ফর্মে হবে সেটা নিয়েও ডিবেট আছে, সেটার সাথে কি গণপরিষদ একসাথে থাকবে না থাকবে না, নাকি আমরা শুধু কনস্টিটিউশন অ্যামেন্ড করে করবো, সেগুলো পরের পার্লামেন্টের কাজ। সুতরাং এই সরকার এনসিসি দিয়ে জুলাই সনদ লিখলো, বিএনপি যদি সেটা অ্যাগ্রি না করে, এনসিসি বা আপার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি অ্যাগ্রি না করে, জুলাই সনদে বিএনপি অ্যাগ্রি করে না লিখবে, সে ক্ষমতা আসলে তো এটা করবে না। সুতরাং এটাকে শর্ত বানানোর কিছু নাই, বরং এটাকে শর্তহীনই বলবো, যে ওটা দিয়ে যদি সরকার শেষ পর্যন্ত সরে নাও আসে, তাহলেও ঘুরে ফিরে আসলে ওইটা এফেক্টিভ হবে না, ওইটা জোর করে তো চাপিয়ে দেওয়া যাবে না। তো যতটুকু মেনেছে, কিন্তু আমি বলছি এটা যদি মানাটা বাদ দিয়েও সে সরে যায়, বা আমি আরো খুব ক্রুড প্রশ্ন করি, বিএনপি যদি বলে আমরা কোনো সংস্কার চাই না, বিএনপি কি ভোটে হারবে এবার? বিএনপি কি এবার ভোটে হারবে? খেয়াল করি আমরা শারমিন, আমরা যখন কথা বলি, আমরা জনগণ সংস্কার চাই, সংস্কার আসলে চায় এডুকেটেড, কনসাস, আরবান মিডল ক্লাস। আমি একদম এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ রেখে বলছি। আরবান মিডল ক্লাস শুধু এডুকেটেড হলেই হবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যেতে সমাজকে বুঝতে চাই, রাজনীতি বুঝতে চাই, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, আমি অনেকের মধ্যে দেখেছি যে এটা নিয়ে ডিজায়ার নাই, আবার কারো কারো আছে, কেউ 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 প্রচন্ড বিরক্ত বিএনপির ওপরে, বিএনপি কেন এগুলো মেনে নিচ্ছে না, কেন সংস্কার চাইছে না। কিন্তু এই ক্লাসটা খুবই ছোট। হ্যাঁ, এই ক্লাসটা সোশ্যাল ক্যাপিটাল বেশি, এই ক্লাসটা লিখতে পারে, এই ক্লাসটা কলাম লেখে, এই ক্লাসটা টক শো করে, এই ক্লাসটা ফেসবুকে লেখে, শোরগোল করে। কিন্তু দিনের শেষে ভোটের হিসাব নিকাশে যদি বলি খুব বড় সমস্যা হবে, হবে না। সেজন্যই আমি মনে করি বিএনপি যদি মেনে নাও নেয়, শেষ পর্যন্ত মানে ওই ইলেকশনই তো, ইলেকশনে যাওয়া, এবং সেটা ইলেকশনের এজেন্ডা হয়ে দাঁড়াবে, সেটা ইলেকশনের ম্যানিফেস্টো হয়ে দাঁড়াবে। ফুয়াদ ভাইরা যে ধরনের পার্লামেন্ট চান, তারা তাদের দলের ম্যানিফেস্টোতে সেটা ইনক্লুড করবেন, আরো যা যা চান, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী রাজনীতি হবে, এটাই বলছি। জি, আমি একটু ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
ব্যারিস্টার ফুয়াদ, আশা করি শুনতে পাচ্ছেন, আপনি আমাকে পাচ্ছেন? আচ্ছা। এ, মানে আলোচনা যেটি হচ্ছিল যে ঐকমত্য কমিশনে, তাহলে আলোচনাটা আসলে কতটুকু গড়ালো এটাও একটু শুনতে চাই, যেই বিষয়গুলো বিএনপিকে আসলে একমত হলো 10 বছরের মেয়াদের ক্ষেত্রে। আরেকটা, আমার অজ্ঞানতাকে মাফ করবেন, মানে আপার হাউস লোয়ার হাউস এটি কি এখনো পর্যন্ত চূড়ান্ত হলো? এটাও একটু আপনার কাছ থেকে জানতে চাই ছোট ছোট করে। আর সাথে সাথে আহ, মানে মূল আর একটা প্রশ্ন, যে আলোচনার অগ্রগতি এই অর্থে জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন ঐকমত্য কমিশনে, তিনি বলছেন খানাপিনা বেশি চলছে আলোচনার চেয়ে। আসলে আলোচনার অগ্রগতিটা এই জন্যই আরো বিশেষ করে জানতে চাই। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলোর আলোচনা, জোট করা, ঐক্যমত বসা দুইটা জিনিসকে কেন্দ্র করে হয়েছে সব সময়। একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন। দেশের স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসে কখনো এই রাষ্ট্রটার জন্য কাজ করেছে এমন এক্সাম্পল আমার হিস্ট্রিতে আমার জানা নাই। জাহিদ ভাই জেনে থাকলে আমাকে কারেক্ট করবেন। তো এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, যে জোটের বাইরে, নির্বাচনের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশটাকে নিয়ে, টোটাল জনগোষ্ঠীকে নিয়ে ভাবনা, আলোচনা, তর্ক, বিতর্ক, আলাপ, এটা প্রথমবারের মতো হচ্ছে ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে। অতএব আমি সবচেয়ে বড় মানে যেটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখি, এটা হিস্টোরিক সাকসেস। এই কমিশন যদি কোনো বিষয় একমত হইতে না পারে, তারপরে এটা গ্ল্যারিয়াস এক্সাম্পল হিসেবে থাকবে আমাদের হিস্ট্রিতে, যে আমাদের পলিটিক্যাল পার্টিস গুলো দিনের পর দিন, মাসের পর মাস বসেছে, কথা বলেছে, আলাপ বসে করে। কি ওই খানাপিনাটাই বেশি চলেছে সালাউদ্দিন আহমেদ যেটি বলছে তাহলে? না, খানাপিনা হচ্ছে ধরেন আপনি সারাদিন থাকবেন, এটা তো একটা রেগুলার ব্যাপার, যে আপনার ওখানে লাঞ্চের টাইমে আপনাকে লাঞ্চ খাওয়াচ্ছে, ওখানে হুম। চা বিস্কিটের একটা কোণা আছে, ওটা আপনার বাসায় গেলেও আপনি ওই একই রকম খাওয়াবেন। ওইটা জাহিদ ভাইও টং দোকান দেখলে ওইরকম দুইবার চারবার করে এইটা সেটা হাবি জাবি সব খাবে। রাতের বেলা আমাকে টকশোতে বলবে চা কিন্তু চিনি দিয়ে খাবেন না। তো ওই এই বাস্তবতা তো আছে, এটা আপনি না খাওয়া দাওয়া তো আর বাদ দিয়ে দিতে পারবেন না। কিন্তু আসলে সিরিয়াস আলোচনা হচ্ছে ওখানে, এটা কোনোভাবে ছোট করে আমি দেখি না এবং দেখবো না কখনো। বরং হচ্ছে এই মনস্তাত্ত্বিক সাকসেসটাকে যেটা হবে, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমি জাহিদ ভাইয়ের সাথে একমত, বিএনপি অথবা যে কোনো পার্টিকে কোনো বিষয়ে ঐক্যমত করানোর জন্য জোরাজোরি করা উচিত না। কারণ হচ্ছে সংস্কার মনস্তত্ত্বে যদি ফিট ইন না করে, এটা হচ্ছে আইওএস এর উইন্ডোজ আপডেটের মতো। আপনি তো ওই মানে মানে ব্ল্যাকবেরির উইন্ডোজ আইনা তো আপনি iOS 15 আইফোনে আপডেট করতে পারবেন না, এটা ওয়ার্ক করবে না। কারণ চিন্তায় কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো সমাজ অনেক বেশি আপ টু ডেট থাকে, সে ওটাকে অ্যাডপ্ট করে নিতে পারে। কিন্তু যারা পারে না তাদেরকে কি করবেন? তাদেরকে ফেলে দেবেন, লেফট আউট করে ফেলবেন? তাহলে একটা সমাজের যে ক্রম বিকাশমান হওয়ার যে ধারাটা, সংস্কার তো ওইরকম একটা জায়গা, এটা সাডেনলি চাপিয়ে দিলে হবে না। ধরেন ধরে নিলাম বিএনপি হুম। সব দাবিতে একমত হয়ে গেল, ক্ষমতায় গিয়ে সে চেঞ্জ করে দিবে না তার গ্যারান্টি? করে দিতে পারবে তো। অথবা সে নিজেই ইলেকশনে ম্যানিফেস্টোতে আপনার ম্যান্ডেট নিয়ে আসবে, যে আমি যদি এইবার 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসি, আমি এই ঐক্যমত কমিশনের সকল ডিসিশন চেঞ্জ করে দিব। তা সে যদি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসে, এটা তো সে পারবে, লিগালি তো আপনি তাকে বার করতে পারছেন না। তাই হচ্ছে কমিশনও কিন্তু এই জিনিসটা বোঝে। এই হুম। জন্য প্রফেসর আলী রিয়াজ থেকে শুরু করে টোটাল টিমকে আমরা যেটা দেখেছি, ওনারা বারবার এই কথাটা বলেন যে আমরা আসলে ভোটাভুটিতে যেতে চাই না। মানে এই মতের পক্ষে কতজন, এই মতের বিপক্ষে কতজন, পক্ষের যুক্তি কি বিপক্ষের যুক্তি কি, ব্যাপারটা এরকম না। বরং হচ্ছে ওনারা সবাইকে অনবোর্ড নিয়ে ডিসিশন নিতে চাচ্ছেন, কারণ এটাই টেকসই হবে। আদারওয়াইজ হলো মেজরিটেরিয়ান ডিসিশনটাও টেকসই হবে না। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এখানে আলোচনা ফলপ্রসূ হচ্ছে, আলোচনার কালচার ডেভেলপ করছে, এবং এই কালচারটা চলবে। এবং জি। বাম কিন্তু এই যে গুরুত্বপূর্ণ বিষয়ে একমত না হলে মৌলিক সংস্কার হিসেবে মেনে নেবে না, এনসিপি কথা বলেছে যে তারা আসলে এটাকে মানবেন না। সেক্ষেত্রে জুলাই সনদের কি হবে? আসলে জুলাই চার্টার হবার কথা জুলাইতেই, এটি ঘোষণা দিয়েছে সরকার। দেখেন, এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আর কি। আমার কাছে মনে হচ্ছে মোটা দাগ এখন জুলাই সনদ না হওয়ার কোনো কারণ দেখছি না। এখন হতে পারে যে প্রত্যাশা মোতাবেক যত কিছু আপনি জুলাই সনদে দেখতে পারতেন, গত বছরের স্বপ্ন, আকাঙ্ক্ষা, দ্বিতীয় বাংলাদেশ, গণ অভ্যুত্থান, 1400 শহীদ, এই সবগুলোকে কেন্দ্র করে সেখানে হয়তো তালিকাটা ছোট হয়ে যাবে। আপনি অনেক কিছু প্রত্যাশা করেছিলেন, হুম। প্রত্যাশার বাইরেও আপনি দেখবেন হয়তো 10টা বিষয় আমরা একমত হইতে পারি নাই, কিন্তু 4টা বিষয় একমত হয়ে গেছি। ওই 4টা বিষয় নিয়ে সনদ হবে।
দুনিয়ার হিস্ট্রিটা এমনই, কারণ যেহেতু একটা থিং, তাহলে জুলাই সনদ জুলাই হচ্ছে। জুলাইতে হোক আগস্টে হবে, সনদ একটা হবে, জুলাই আচ্ছা, চার্টার হয়ে যাবে এটা। জুলাইতে না হোক আগস্টে হবে। আচ্ছা ব্যাস, ফর আরেকটা বিষয়, এই যেহেতু আপনি বললেন এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা অবশ্য মানে এই প্রশ্নগুলোর বাইরের একটা প্রশ্ন। পলিটিক্যাল স্টেটমেন্টের অর্থটা আমি একটু বুঝতে চাই। মানে পলিটিক্যাল স্টেটমেন্ট কি এমন কোনো স্টেটমেন্ট যেটা আসলে সত্য না, যেটি আসলে বাস্তবতা বিবর্জিত, এরকম কিছু? মানে আগে থেকেই আমি যখন প্রশ্ন করি, তখন যখনই এই বিষয়টা নিয়ে মানে বলে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, মানে হচ্ছে এটা যেন এটার কোনো গুরুত্ব নাই, মাহাত্ম নাই, বিষয়টা কি সেরকম কিছু? বাংলাদেশে পলিটিক্সে আসলে স্টেটমেন্টের যেটা হয়েছে, কোনো ক্রেডিবিলিটি নাই। বাংলাদেশের রাজনীতিবিদরা মানে এত পলিটিক্যাল পার্সনদের, পলিটিশিয়ানদের কোনো ক্রেডিবিলিটি নেই, তারা যে স্টেটমেন্ট দেন। লার্জলি নাই আর কি। মানে আপনি বলছি না কোনো ভালো রাজনীতিবিদ নাই, ব্যাপারটা তা না। আমি বলছি এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মানুষ হুম। বিশ্বাস করে না। এবং আমরা যখন গ্রামে গঞ্জে যাই না, তো রাস্তাঘাট দেখতে গেলে পরে গ্রামের লোকজন এসে বলে যে ভাই, এক রাস্তা কয়বার মাপবেন? আপনাদের মতো বহু স্যাররা আইসা তো এই রাস্তা মাইপা গেছে। এখন দেখেন মানুষ আমাদেরকে কি মনে করে, মানে আমাদেরকে টাউট বাটপার মনে করে। এই লোকগুলা খালি ফাউল লোক, এই তো একই আপনারা এত পলিটিক্যাল স্টেটমেন্ট দেন কেন যে এই বিষয়গুলো মানে হ্যাঁ, ক্রেডিবিলিটি হ্যাঁ, বিবর্জিত? তাহলে এখন তখন যেটা হয়, ভাই রাস্তা করে দিব, ভাই ব্রিজ করে দিব, ঘরে ঘরে আপনাদের সব মেয়েদেরকে বিয়ে শাদী করাই দিব, মেয়ের বয়স না হইলেও কোনো সমস্যা নাই, সব ছেলেদের মুসলমানি করাই দিব। এই যে একটা বিশাল আপনার ওয়াদা দিয়া দিয়ে আসে, এরপরে নির্বাচন করতে তারা খবর রাখে না। অতএব এই জন্য যেটা হয়েছে যে স্টেটমেন্টের ক্রেডিবিলিটি কম্প্রোমাইজ হয়ে গেছে, আমাদেরকে মানুষ ট্রাস্ট করে না। আর জি। পলিটিক্স কিছু রেটরিক আছে। এটা আপনি যেহেতু ট্রাম্পের দেশে থাকেন, আপনি তো প্রতিদিন প্রচুর রেটরিক শোনেন। ইরানকে সে অ্যাপ্রিসিয়েট করেছে, 2 দিন আগে বোমা মারার ব্যাপারে তাকে জানানো হয়েছে এবং সে খুবই সন্তুষ্ট, ইরানকে ধন্যবাদ দিয়েছে। এখন এই ডিল থেকে উঠায় নিয়ে আইসা যুদ্ধ বাধায় আবার ধন্যবাদ দেওয়া, মানে এই রেটরিক তো পলিটিক্স গ্লোবালি চলছে, কিন্তু জি, আমাদের মানে দেশে এটা অবশ্যই আমেরিকাতে একটু ট্রাম্পের একটা ভিন্ন রকম পলিটিক্যাল স্টেটমেন্টের মনে হয় বাংলাদেশকে ফলো করেন ট্রাম্প হয়তো কোনোভাবে, হয়তো তাই। ডাক্তার জাহিদ, আরেকটা বিষয়ের দিকে একটু যাই। 3টি দিবস ঘোষিত হয়েছে: 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16ই জুলাই আবু সাইদ দিবস। এখানে এনসিপি আসলে এটিতে আপত্তি জানাচ্ছে। তারা মানে 16ই জুলাই আবু সাইদ দিবস, হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট মানে শেয়ার করেছেন, আমি দেখছিলাম। তিনি সিদ্দিকুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেছেন, যিনি লিখছেন যে 5ই আগস্ট অভ্যুত্থান দিবস ঠিক নয়, এটি হবে দ্বিতীয় স্বাধীনতা দিবস। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয়, পরাজয় দিবস, বেইমান সরকার বসানোর দিবস। এই বেইমানিটা আমাদের সাথে করেছে ডিপ স্টেট আর কথিত সুশীল সমাজ। আপনার কাছ থেকে একটু এই দিবসগুলো সম্পর্কে আপনার পর্যালোচনা জানতে চাই, এবং এই মানে হাসনাত আবদুল্লাহ যে পোস্টটা শেয়ার করছেন এটি সম্পর্কেও যদি বলেন একটু। ইন্টারেস্টিং। হাসনাত আব্দুল্লাহ আমি পড়িনি, আগে শুনলাম আপনার কাছে। তবে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ যে এইভাবে খানিকটা চিন্তা করেন, বেশ আগে একটা অন্য একটা টক শোতে উনি আমার সাথে ছিলেন, তিনি এটা আমাকে আমার সাথে থেকেই বলেছেন। মানে প্রথম কথাটা হচ্ছে, 5 অগস্টকে যে দিবস, এটাকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলার কোনো প্রয়োজন আমি দেখি না। এটাকে আমরা ইনফর্মালি কেউ কেউ এভাবে বলেন। কিন্তু এটাও আমি একসময় বলার পর খানিকটা এখান থেকে সরে এসেছি, কারণ কেউ কেউ, এবং আমি তো রাগঢাক করে কেউ কেউ, কোনো কোনো দল বলি না, সরাসরি জামায়াতে ইসলামী এই স্বাধীনতা শব্দটাকে 24-এর সাথে রিলেট করে 71-কে অনেকটা অবসোলেট করে দেওয়া যায় কিনা এই আলাপটা হুম। আলাপ শুরু করার চেষ্টা করেছিল। সেই কারণে আমি মনে করি আমরা এটাকে ইনফর্মালি ভাবে বলতেও পারি। কারণ বাংলাদেশ আসলে ওই সময় শেখ হাসিনার একটা কলোনিতে পরিণত, শেখ হাসিনারও কলোনি, কিন্তু ইন্ডিয়ার কলোনি তো বটেই, শেখ হাসিনারও কলোনি। কারণ আওয়ামী লীগের লোকজন তাদের সম্পদ এই দেশে রাখছিল না। কলোনির ক্ষেত্রে যা হয়, আপনি কলোনির সম্পদ নিয়ে আপনার দেশে, তখন আসলে কানাডা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, দুবাই, এগুলো ওগুলো তাদের দেশে হয়ে গিয়েছিল। তো শেখ হাসিনার সময় আমাদের এটা এক ধরনের স্বাধীনতার আনন্দ দিয়েছে, কিন্তু আমি এখনো মনে করি কোনোভাবে এটা হওয়া উচিত না। এরপর যে ক্ষোভটা, আসলে এটা ক্ষোভটা কাদের আমরা বুঝতে পারি। মানে 5 তারিখের পর থেকে খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে লিড করার চেষ্টা করেছেন, এবং ঠিক ওই পয়েন্ট থেকে আমরা কয়েকজন আবার এটাকে ফাইট করার চেষ্টা করেছি। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে বিপ্লব হিসেবে দেখিয়ে একটা বিপ্লবী সরকার তৈরির প্ল্যান ছিল। বিপ্লবী সরকার এসে আমাদের কনস্টিটিউশন স্থগিত করে দেবেন, তারা এখানে কতগুলো ফরমান জারি করে করে দেশ চালাবেন, তারপরে আস্তে আস্তে সংবিধান তৈরি হবে। এই ছিল পরিকল্পনা। কিছু মানুষ প্রকাশ্যে কথা বলেছেন এগুলো নিয়ে। তো ওই খোয়াবটা যে ছিল তাদের কাছে 8 তারিখের, মানে 8 তারিখে ডক্টর ইউনূসের সরকারের অনেক ব্যর্থতা আছে। হুম। আপনার সাথে আমি আগের প্রোগ্রামেও আমরা অনেক এসব সমালোচনা করেছি।
কিন্তু এটা বাংলাদেশের সাথে বিট্রায়াল হয়েছে আমি মনে করি না। এবং ওই পক্ষ একটা কথা বলার কথা চেষ্টা করছে, তারা যেহেতু 5 তারিখের সাফল্যকে বিপ্লব বলে, এটাকে প্রতি বিপ্লব বলছেন, যে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে। 8 তারিখের এই সরকার অনেকের পছন্দ হয় নাই, এবং হাসনাত আব্দুল্লাহ এটা শেয়ার করার মাধ্যমে প্রমাণ করলেন যে তিনিও আসলে ঠিক একই পেজে আছেন, তিনিও তাই মনে করেন। সো এটা হলো ওই ওই ন্যারেটিভ। তারা এখন আসলে আর শক্তির ওই জায়গায় নাই, কোনো না কোনো একটা সময় তারা হয়তো এই ধরনের চেষ্টা করতে পারেন। হাসনাত আব্দুল্লাহ আমার সাথে বসে নিজে কিন্তু একদিন বলেছিলেন যে এটা তাদের একটা বড় ভুল, তারা একটা বিপ্লবী সরকার করেনি। হুম। একটা চাকরির জন্য রাস্তায় নেমে শেখ হাসিনার অধীনে, আই রিপিট, শেখ হাসিনার অধীনে বিসিএস চাকরি করতে চেয়েছিল তারা, পুলিশ এবং প্রশাসনে বেশি ফার্স্ট চয়েস, যেগুলো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করে। সেই মুভমেন্টটা তিউনিসিয়া মডেলে যেটা হয়েছে, মানুষের ক্ষোভে মানুষ নেমে গেছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে। এটাকে যদি বিপ্লব বলা যায়, বিপ্লবকে খুব আন্ডারমাইন করা হয়। বিপ্লব করে ভালো হয় না, খারাপ হয়, বিপ্লব করে খারাপ হওয়ার ইতিহাসও আছে। চাইনিজ রেভলিউশনের পরে রাদার পাল্টা যা হয়েছে সেটাই চায়নাকে আজকে এই জায়গায় নিয়েছে। মাওয়ের চায়না বিভৎস দরিদ্র এবং ব্রুটাল একটা স্টেট হয়ে এসেছিল, মানুষের জীবনকে ওখানে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, গরিব হয়ে গেছে। পরবর্তীতে রাদার বিপ্লবের উল্টো হয়েছে, ওটা ক্যাপিটালিস্ট ধরনের ইকোনমি এসে সাকসেসফুল হয়েছে, কিন্তু তারপরও মাওয়ের যে লড়াই তার এই বিপ্লবের পেছনে অকল্পনীয় রকম বড়, এতে তো কোনো সন্দেহ নাই। সো এখানে ঘাট ধরে এটাকে বানিয়ে তাদের ফ্রাস্ট্রেশন থেকে তারা এগুলো লিখছেন। আর সরকারও যে দিবসের নাম দিয়েছে এটাও হাস্যকর। এটাকে আমার কাছে খানিকটা শেখ হাসিনার মতো মনে হয়। এই সরকার নতুন বাংলাদেশ দিবস, এই সরকার অনেক ভালো হতে পারতো শেখ হাসিনা সব প্রবলেমের পরও, আমি মনে করি অনেক অনেক জায়গায় এই সরকার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে খুবই ব্যর্থ একটা সরকার। কিন্তু আমি ধরে নিলাম যে সরকারটা ভীষণ সফল। তারপরও কি সরকার নিজের যেদিন শপথ নিয়েছে সেদিনকে তারা নতুন স্বাধীনতা দিবস এরকম ভাবে বলবে? এটা না, যায় না এই সরকারটার সাথে। এই দিবসটা বাতিল করা উচিত। আর আবু সাইদকেও আলাদা করার দরকার আছে বলে আমি মনে করি না। যদিও আবু সাইদের মৃত্যু একটা বিশাল ল্যান্ডমার্ক, আমি বিশ্বাস করি আবু সাইদের মৃত্যু, এভাবে মৃত্যু, এবং এটা যদি ভিডিও না থাকতো হুম। তাহলে আমাদের দেশে এবং দেশের বাইরে, আমার মনে পড়ে ওই সময় ইন্ডিয়ান মিডিয়া স্বভাবগত ভাবেই শেখ হাসিনার পক্ষে, সাইদের মৃত্যুটাকে তারাও নিতে পারছে না। তো ওইটার একটা হুম। বিরাট প্রভাব আছে। কিন্তু আমার মনে হয় তাকে আলাদা করে আমাদের অন্য শহীদদের থেকে আলাদা করে ফেলা ঠিক না। যদি আমাদের ইতিহাসে আবার উদাহরণও আছে, শহীদ আসাদ দিবস আছে, 69-এর গণ অভ্যুত্থানে আসাদের মৃত্যুর দিনটাকে আমরা আলাদাভাবে সেলিব্রেট আমরা স্মরণ করেছি এবং সেটাকে আলাদা করে দেখেছি, সেটা উদাহরণ আছে। কিন্তু আমি মনে করি এই দুইটা দিবসের কোনো প্রয়োজন নেই। জি, আমি একটু আপনার কথা থেকে আমার আরো একটা প্রশ্ন জাগে, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য নিয়ে তারপরে ওই বিষয়টাতে আসি, যে দিবসগুলো ঘোষণা সেটা নিয়ে আপনাদের মন্তব্য, এবং হাসনাত আব্দুল্লাহ যেই পোস্ট দিচ্ছেন বা তার যে প্রতিক্রিয়া, যে ডিপ স্টেট আর কথিত সুশীল সমাজ আমাদের সাথে বেইমানিটা করেছে, এই 8ই আগস্টকে বলছে নতুন বাংলাদেশ দিবস নন, এটি হচ্ছে পরাজয় দিবস, বেইমান সরকার বসানোর দিবস। মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে দিবসের উদযাপন, গুরুত্ব এবং দিবসের রাজনীতি তো আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি গত আওয়ামী 16 বছরে। দিবস পালন ইন্টারন্যাশনালি রেকগনাইজড এবং এটা আসলে গুরুত্ব আছে। বিশ্ব পরিবেশ দিবস, নারী দিবস, বিভিন্ন দিবস মানুষের ভিতরে প্রচন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দিবসটা কোন স্ট্যাটাসে থাকবে? এটা কি ন্যাশনাল ডে আকারে থাকবে, না ন্যাশনাল হলিডে আকারে রাষ্ট্রীয় মানে ওই গুরুত্বের লেভেলে চলে যাবে? সেখানে আমি নীতিগতভাবে মনে করি যে দিবস উদযাপন উপলক্ষে পাবলিক হলিডের কালচার কমায় নিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট আমাদের টোটাল ছুটিকে অনেক বেশি রিঅর্গানাইজ করা দরকার। এটা ডিফারেন্ট আলোচনা, ওটা যদি কোনোদিন সুযোগ হয় টোটাল ছুটির কাঠামো নিয়ে কথা বলবো আর কি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে ওই নতুন বাংলাদেশ দিবস, গণ অভ্যুত্থান দিবস, এত দিবস আসলে দরকার নাই। 5ই আগস্টে একটা দিবস হইতে পারে। আর আবু সাইদ দিবস যদি না করেন, এটা একটা হিস্টোরিক্যাল ঘটনা এবং এই এই চিত্রটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, মুভ করেছে আর কি। তো এই জন্য হচ্ছে যে আমাদের গণতন্ত্রের আন্দোলনে জাহিদ ভাই কারেক্টলি বলেছেন যে আপনার আসাদ, নূর হোসেন যারা শহীদ হয়েছেন বিভিন্ন আন্দোলনে, তাদের তাদের হিস্ট্রি কিন্তু আমাদের রাজনৈতিক কর্মী আমাদেরকে যথেষ্ট অনুপ্রেরণা দেয়। তো সেখানে আবু সাইদ গুরুত্বপূর্ণ এই রোল আকারে, পুরো শহীদ এবং যারা কন্ট্রিবিউশন করেছেন এই গণ আন্দোলনে তাদেরকে মনে রাখার জন্য এটা হতে পারে।
কি ফর্মে পালিত হবে সেটা আলোচনা হওয়া দরকার, বাট আমি নীতিগতভাবে এটাকে সরকারি ছুটি আকারে কোনো দিবস পালিত হোক এটা আমি চাই না। আমি চাই মানে ন্যাশনাল ইম্পর্টেন্স আকারে পালিত হোক, এটার সাবস্ট্যান্স আকারে এটা পালিত হোক, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মানুষ জেনুইনলি এটা নিয়ে আলাপ করুক, তর্ক করুক, যেন এখান থেকে আমাদের ফিউচার জেনারেশনের যে পাথওয়ে সেটা বের করে নিয়ে আসার সুযোগ তৈরি হয়। হাসনাত আব্দুল্লাহর পোস্টটা নিয়ে কি বলবেন? এটা তার তার পার্সোনাল কমেন্ট। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 8 তারিখে জাতীয় সরকার সবাইকে নিয়ে যদি করা যেত, সেটা আজকের অনেক সংকটের মীমাংসা হয়ে যেত। আজকে যে যে কমিশন হয়েছে, ঐক্যমত কমিশন সবাইকে নিয়ে বসছে, তখন সেটা রাষ্ট্রীয় কাঠামোতেই আলোচনাগুলো হয়ে যেতে পারত এবং এটা আমাদের কাজ অনেক সহজ করে দিত, এটা আমি ফিল করি। জি, এর পেছনে কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল, যেটি আসলে ওই পোস্টে বলা হচ্ছে, সিদ্দিকুর রহমান খানের পোস্ট? এটা কোনোভাবেই মানে উড়িয়ে দেওয়া যায় না। মানে একটু স্পষ্ট করা যায় ডিপ স্টেটে আসলে কি ছিল, কারা ছিল? ডিপ স্টেট নিয়েটাই আসলে, ডিপ স্টেটের মিনিংটাই হয়তো প্রান্তিক লেভেলে অনেক কাছে স্পষ্ট না। নির্বাচন আসতেছে, এগুলো জাহিদ ভাই বললে ভালো হবে। আচ্ছা, আমার ডাক্তার জাহিদ, আপনি একটু বলবেন? না না, ফুয়াদ ভাই ব্যাপারে সবচেয়ে এক্সপ্লিসিটলি কথা বলেন। ডিপ স্টেট সাহসী মানুষ। তো হ্যাঁ, বিরক্ত বলেন। আমার উপরে, আমাকে এমপি টেমপি হইতে দিবে না। ইতিমধ্যে তারা এগুলো আলোচনা করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কে হলেও ডিপ স্টেট, কে ব্যারিস্টার ফুয়াদ? ওইটা আমি এখনো ভালোভাবে জানি না, ওইটা জাহিদ ভাই ভালো জানবে। আপনাকে কারা এমপি টেমপি হতে দেবে না বলছে? এটা মানে বাংলাদেশের পাওয়ারফুল ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করতে জানে আর কি, তারা এইসব কারা তারা? কারা ডিপ স্টেট? তারা বিভিন্ন জায়গায় এই হুমকি টুমকি দিচ্ছে আর কি। তো আমরা এমপি টেমপি আগামী বছর যদি না হইতে পারি, তখন আপনার সাথে এসে নাম সহ বলবো আর কি, কারা কারা আগে মানে হুমকি। কেন হতে না পারলে বলবেন কেন? এই, আগেই বলে না, দেন যে কারা। ফুয়াদ ভাই তো এমনিও এমপি নাও হইতে পারেন। ফুয়াদ ভাই একটা অজুহাত পায় গেলেন। জি, ডাক্তার জাহেদ, আপনি কি জোক ডিপ ব্যাপার, স্টেট ফুয়াদ ভাই সম্পর্কে একটু ইলেকশন বলবেন? হবে। একটু বলবেন? আচ্ছা, তার আগে একটা জিনিস বলি। ফুয়াদ ভাই যেটা বলছেন, জাতীয় সরকার যদি হতো উইদিন দ্য কনস্টিটিউশন, তাতেও প্রবলেম ছিল না আসলে। ইনফ্যাক্ট এনারা এই জিনিস ইন্ডিকেট করছে না, আই রিপিট, জাতীয় সরকার আমাদের এই কনস্টিটিউশনের অধীনে যদি হতো, 106 এর এই রেফারেন্সের জায়গায় উপদেষ্টা মন্ডলী থাকতো, বিভিন্ন দলের পার্টিসিপেশন থাকতো, এবং কনস্টিটিউশন বাতিল করা হতো না, বিপ্লবী সরকার হতো না, এতেও সমস্যা, এতে সমস্যা কমতো এবং ভালো হতো, আমিও মনে করি। আবারও বলছি, ওনারা যেটা করছেন, যেটা হাসনাত আব্দুল্লাহ আমার সাথে বসে বলেছেন, যে তাদের সবচেয়ে বড় ভুল ছিল বিপ্লবী সরকার তৈরি না করা, সংবিধান উইথেল না করা। এই ছিল তাদের পয়েন্ট। ইনফ্যাক্ট উনি এটা বোঝানোর চেষ্টা করছেন, এই যে এই সরকারের কাছে যে গেল। আর ওনারা যারা ডিপ স্টেট বোঝাচ্ছেন বাংলাদেশের পলিটিক্স এর ক্ষেত্রে, আমাদের মিলিটারির একটা অংশ, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, বা রাষ্ট্রীয় আরো গোয়েন্দা সংস্থা আছে যারা সারফেস লেভেলে কাজ করে না, তারা এখানে রোল প্লে করেছে বলে এরকম আলাপ টালাপ তারা করেন, অনেক সময় করেন, অনেকেই বলেন। একসময় তাদের যথেষ্ট রকম বাংলাদেশের পলিটিক্স এর ব্যাপারে তাদের ইনভলভমেন্ট ছিল, এক সময় না আসলে হিস্ট্রিক্টলি ছিল। কিন্তু যে জিনিসটা জরুরি সেটা হলো গত সময়গুলোতে এটা অনেক বেশি বেড়েছে। এখন যেটা হয় যে এই যে শেখ হাসিনার পতনের পরও এই কালচার থেকে কতটুকু ফিরে এসছে সেটা একটা প্রশ্ন, আমি আসলে জানি না। এবং এই এই যে এই ব্যাপারে আসলে তার সাথে আমার খুব সরাসরি কথা হয়নি যে তারা কতটা ইনভলভ, এখানে তারা আসলে সেটাকে ইনভলভ করার চেষ্টা করছেন। আর দ্বিতীয় হচ্ছে ডিপ স্টেটও না, তারা তো আসলে সরাসরি আসাদ আব্দুল্লাহ বা আরো অনেকে সরাসরি সেনা প্রধানকেও ব্লেম করেছেন, হুম। সরাসরি ব্লেম করেছেন যে সেনা প্রধানই এই ধরনের বিষয় তাহলে চেয়েছেন। কি ডিপ স্টেট আসলে সেনাবাহিনী? সেনাবাহিনীও আসলে অ্যাজ এ হোল বলা হয় না, সেনাবাহিনীর একটা অংশ, বিশেষ করে যারা পলিটিক্যাল পার্ট গুলো নিয়ে কাজ করে, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীরও না আসলে, কথাগুলো এরকমও না, এই গোয়েন্দা সংস্থাগুলোতে বেসামরিক মানুষজন কাজ করে, কিন্তু এগুলোর প্রধান সেনাবাহিনীরা থাকেন, এবং এটা আবার রিপোর্ট সেনাবাহিনীর কাছেও করে না, তারা রিপোর্ট আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এখন টেকনিক্যালি যেটা প্রধান উপদেষ্টার কাছে করেন। এগুলো এদেরকে মূলত বেশি ইন্ডিকেট করা। জি, এই ডিপ স্টেটের প্রভাব আসলে কতটুকু আসলেই এমপি টেমপি হওয়া বা না হওয়ার পেছনে তারা ভূমিকা রাখে কিনা সামনে সম্ভব হলে ব্যারিস্টার ফুয়াদ বলছেন কখনো খোলামেলা বলবেন, শুনবো, সেই আশায় রইলাম। একটু দুঃখিত, এই আলোচনায় যাই যে বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ ভেঙে দেওয়া হয়েছে, জুলাই গণমিনার করা হবে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যেটি 24কে মিলিয়ে একটা কিছু করার তাদের চিন্তা ভাবনা আছে। এই বিষয়টিকেও আপনারা একটু কিভাবে দেখছেন একটু একটু জানতে চাই, কারণ এটা নিয়ে একটা আলোচনা তো আছে যে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। লালমনিরহাটের সেই মুরালটি, যেটি আসলে স্বাধীনতা দিবসে কাপড়ে ঢাকা থাকতো বলে অনেক সমালোচনা হলো, জেলা প্রশাসক বললেন এটি জুলাই চেতনার সাথে যায় না, 24শে চেতনার সাথে, এই জন্য পরবর্তীতে দেখা গেল ভেঙেই ফেলা হলো। এরকম অনেক স্থাপনার কি ছোট বড় ভেঙে ফেলার বিষয়টা আছে।
এটা আসলে কতটা যৌক্তিক হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ? ব্যারিস্টার ফুয়াদ? জি। দেখেন, বাংলাদেশে এই মূর্তি বলেন, স্থাপত্য বলেন, মুরাল বলেন, সৌধ বলেন, এইটা একটা বাড়াবাড়ি লেভেলে পৌঁছে গেছে। আমি তো লম্বা সময় ইউরোপে থেকে আসছি। আপনার এত পরিমাণ মুরাল, সৌধ আমি ইউরোপের দেশগুলোতেও দেখি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে একটা হিস্টোরিক্যাল জায়গাকে আপনি স্মরণে রাখবেন, ধরেন শহীদ মিনার করেছে অথবা স্মৃতিসৌধ হয়েছে, মানে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চারটা ইভেন্টকে আপনি স্মরণ করবেন। কিন্তু এর বাইরে প্রতিনিয়ত জায়গায় জায়গায় এটা করে যেটা হয়েছে যে লুটপাটের একটা মানে প্রকল্প তৈরি হয়েছে। আমরা মাঝখানে দেখলাম যে আপনার শুধু শেখ পরিবারের মূর্তি বানায় খরচ হয়েছে এরকম 4,000 কোটি টাকা। মানে 1-2 কোটি টাকা না, মানে যেই দেশের 80% লোক দুই বেলা পেট পুরে খেতে পায় না, সেরকম একটা রাষ্ট্রে আমরা এগুলোর পিছনে 4,000 কোটি টাকা খরচ করেছি। এটা হলো পাবলিশ রিপোর্ট। রিয়েলিটি আমি আমি বিশ্বাস করি সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক জেলায় জেলায় এই জুলাইকে স্মরণ করবার জায়গার ব্যাপারে একটা কমন থিম তৈরি করে ফেলা দরকার। এবং সেইটা ধরেন শহীদ মিনার আছে প্রত্যেক জেলাতে, অথবা কোনো স্মৃতিসৌধ আছে কিনা, সেটার সাথে অ্যাকোমোডেট করে একটা নতুন নান্দনিক কিছু করা যায় কিনা, একই জায়গাতে জায়গা খরচ না করে কম খরচে। বিষয়টা হচ্ছে ঘটনাটাকে মনে রাখা। আর ঢাকার ঘটনাটাকে আপনি একটা বড় কোনো কিছু করতে পারেন, সেটা আলোচনা আসতে পারে আর কি। কিন্তু এইটা একটা বাড়াবাড়ি লেভেলে চলে গেছে টোটাল জিনিসটা। তো আমি এই স্মরণ করা, যে কোনো জিনিসের স্মরণ ঘাটাঘাটি বাড়াবাড়িটা আমার কাছে কখনোই খুব বেশি পছন্দের না। মানে আমি হচ্ছে এসেন্স, স্পিরিট, সাবস্ট্যান্স, এগুলো নিয়ে বেশি কনসার্ন আর কি, যে এটা আসলে মানে এডুকেট করার জায়গাটা কোথায়, এটা স্কুল কলেজের ছেলে মেয়েকে শিখাইতে হবে কোন জিনিসটা। এই পূজা করে লাভ হয় নাই তো, আমার ছেলে মেয়েরা তো আওয়ামী হয় নাই তো, ওরা তো আন্দোলন করেছে। তো এইটা মাথায় রাখতে হবে যে এটা যেন নতুন রাজনীতি, ব্যবসা, প্রকল্প, লুটপাটে পরিণত না হয় এই জি, জায়গা। কিন্তু এই ভেঙে ফেলতেও তো আবার একটা খরচ আছে। মানে লুটপাটের কথা বলছেন, যে করতে কত খরচ হয়েছে, ভাঙতেও আবার এমন খরচ আছে, একটা ভালোই খরচ আছে। তো সেখানেও আবার কোনো লুটপাটের জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং এই ভেঙে ফেলাতেও কোনো বিশেষ বার্তা যাচ্ছে কিনা। ব্যারিস্টার ফুয়াদ, আমি একটু ডাক্তার জাহিদের কাছ থেকেও শুনে আসি। আপনি আরেকবার দরকার হলে বলবেন। জি, ডাক্তার জাহিদ। আহ, আচ্ছা তারমিন, আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো এটা নিয়ে। জুলাই যে স্মৃতির কথা বলা হচ্ছে, এটার একটা কমিটি আছে। এটা প্রথম যে মিটিং, আমি আই ওয়াজ ইনভাইটেড টু জয়েন দেয়ার, আমি ওখানে ছিলাম। এরপর আমি আমার ব্যস্ততার কারণে আসলে আর এটার সাথে থাকতে পারিনি। একটা মিটিং, এই ভেরি ফার্স্ট ওয়ান। এখানকার এই পরিকল্পনাটা সম্পর্কে আমি আসলে জানি, সেই কারণে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি। এবং এখানে যে আলাপ হয়েছে, এই আলাপে কারো কারো ওইখানে যারা আর্টিস্ট প্রেজেন্ট ছিলেন তারাই এখন মূলত এটা দেখাশোনা করছেন, এবং সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। এখানে বাংলাদেশের একাত্তরের ইতিহাসকে সাপ্রেস করা হবে এরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এই সংগ্রামের ইতিহাসগুলো মানে একদম ধারাবাহিক ভাবে আসবে, আরো অনেক কিছু ইনক্লুডেড হবে, এবং একাত্তরকে সবচেয়ে বড় রেখেই বাকি হুম। সবকিছু। একাত্তর আসলে যে কোনো বিবেচনায় মানে বড় মানে তাহলে কি যা অনেক বড়। আছে সব ভেঙে ফেলে এই এই মানে স্পিরিটটাকে বাস্তবায়নের জন্য আবার নতুন করে সবকিছু করা মানে একটা এখন 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 এই পুরো স্পেসটাকে, আমি তাদের যে বক্তব্য, যেহেতু আমি প্রথম মিটিংটা ছিলাম, পুরো স্পেসটাকে তারা একদম নতুন ভাবে অ্যারেঞ্জ করতে চান। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। তো সেখানে তো আবারও সেই কোটি কোটি টাকার প্রকল্প শুরু হয়ে যাবে। হ্যাঁ, 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 ওখানে টাকা খরচের ব্যাপার আছে। তবে আমরা একটা জিনিস মোটামুটি এখন নিশ্চিত থাকতে পারবো, শেখ হাসিনার সময় যেরকম লুটপাট হয়েছে, যে লেভেলে লুটপাট হয়েছে, 5 টাকার কাজ 50 টাকায় হয়েছে, সেরকম কিছু হবে না। খরচ হবে কিভাবে এবং নিশ্চিত একটু। হতে পারবো হচ্ছে নাকি লুটপাটের বিষয়টা কি একদম বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়ে যায়নি, আমি বলছি ওই মাত্রায় হবে না, আমরা এটুকু ধারণা করতে পারি। কারণ আমরা এখন পর্যন্ত এই সরকার যে এই সরকারের সময় করাপশন হচ্ছে না আমি তা বলছি না, কিন্তু এই যে লুটপাটের জন্যই একটা সরকার আছে, এই সরকারটাকে আমরা অন্তত এখন পর্যন্ত পারসেপশন সেরকম না, সেটা বলতে। জি। আহ, যে কিছু যোগ করতে চান ব্যারিস্টার ফয়েদ? আমি আরেকটা প্রসঙ্গে একটু যাব, যদি কিছু যোগ না করতে চান। এই প্রসঙ্গে কি আর কিছু যোগ করতে চান ব্যারিস্টার ফয়েদ? এই জাহিদ ভাইয়ের সাথে একমত। প্লাস হচ্ছে যে আপনার এই মানে যেই একটা কনস্পিরেসি থিওরি চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে যে 24-এর মধ্য দিয়ে যা কিছু 24-এ স্মরণ করবার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে 71-কে নেগেট করবার একটা প্রচেষ্টা আছে। এটা একটা আওয়ামী বয়ান আমি মনে করছি। এবং এটা পরাজিত শক্তিরা সারা দুনিয়াতে এই কথাগুলো করেছে।
কিন্তু 24-এর বিজয়ী শক্তিরা কিন্তু 47, 71, আমার ইতিহাস, আমার গর্বের যা কিছু আছে, কোনো কিছুকে তারা নেগেট করেনি, এবং এটা কখনো নেগেট করা যাবে না। তাহলে হিস্টোরি এই মানে এইখানে এই জুলাই মানে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ এটা ভেঙে ফেলে কেন গণমিনার? এটার পাশেও তো গণমিনার হতে পারতো। হচ্ছে, আমি ধারণা করতেছি আপনার, যেহেতু শেখ মুজিব, শেখ পরিবারের মূর্তিগুলো বাংলাদেশে একটা ফ্যাসিবাদের সিম্বলে পরিণত হয়েছে, এবং সারা দুনিয়াতে এটা করে করে ফেলা না, হয়েছে। আমি এক এক সেকেন্ড একটু যোগ করি। এটা ঠিক জাস্ট একটা মিনার না, এটা কিন্তু একটা এই রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা বড় প্রজেক্ট। এটা ঠিক একটা মনুমেন্টের মতো না, এর মধ্যে মানুষ খাটবে, ঘুরবে, বসবে, এটা একটা খুব বড়। আমি অন্তত প্রাথমিক যে প্ল্যানটা শুনেছি, এটা যদি এই লম্বা পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো স্পেসটাই ইউজ করা হবে আসলে। জি। এখন বিষয় হচ্ছে যে সারা দুনিয়াতেই ফ্যাসিবাদ অথরিটেরিয়ান রেজিমের পতনের পরে ওই রেজিমের সাথে রিজেম্বল করে এমন সকল স্ট্যাচু ভেঙে ফেলা হয়। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। এবং ওই মূর্তিগুলো ভেঙে ফেলা মানে এটা না যে আপনার 71-কে নেগেট করা হচ্ছে, অথবা ইতিহাস থেকে শেখ মুজিবের ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এটা কখনোই হবে না, কারণ ফ্যাক্টস আর ফ্যাক্টস। কিন্তু এটা হচ্ছে বাড়াবাড়ি আর কি। এই ভেঙে ফেলার মধ্য দিয়ে হচ্ছে হাসিনা রেজিম, শেখ পরিবারের বাড়াবাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে, ইতিহাস মুছে ফেলা হচ্ছে না। জি, এদিকে বাড়াবাড়ি মুছে ফেলা হচ্ছে, আবার এই যে এই দিবস টিবস দিয়ে আবার এদিকে নতুন করে কোনো বাড়াবাড়ি শুরু হচ্ছে কিনা আপনিও বলছিলেন ব্যাস্টাফ যে এদিকের কোনো বাড়াবাড়িও আপনি ওটা পছন্দ আপনাদের করেন না। চিন্তা থাকতে হবে, আপনাদের মতো লোকদেরকে বারবারই আলাপ তুলতে হবে, আলোচনায় আনতে হবে। জি। আহ, ধন্যবাদ। একটু যাই এই প্রসঙ্গে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্ল্যাটফর্ম ছেড়েছেন মুখপাত্র যিনি ছিলেন উমামা ফাতেমা, তিনি ছেড়েছেন, এবং তিনি এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা আসলে আন্দোলনে সম্মুখ সারিতে যাদের অবদান, সেই প্ল্যাটফর্মটা নিয়ে বলছে এখানে নোংরামি চলছে, এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তার বড় একটা পোস্ট দিয়েছেন। আসলে এনসিপি নিয়ে কি আপনাদের কোনো একটু মন্তব্য আছে যে দলটি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে? এর মধ্যে নানান রকম স্ক্যান্ডাল চলছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে, কাদা ছোড়াছড়ি চলছে, যেটি উমামা ফাতেমাও বলছেন। ডাক্তার জাহেদ, আসলে দলটি কোন অবস্থায় আছে আর কোন দিকে যাচ্ছে? নতুন দল যেহেতু, সেহেতু এটা নিয়ে একটু পর্যালোচনা জানি। জি, ডাক্তার জাহেদ। নিশ্চয়ই, আমি এনসিপি তে যাবো তার আগে উমামার পোস্টে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অভিযোগ আছে। প্রথম কথাটা হচ্ছে, আমরা বা তারাও অনেকেই মানে দলীয় লেজুর ভিত্তির বাইরে সংগঠনের কথা বলে। মানে আমাদের তো আরপিও তে কোনো দলের কোনো ছাত্র সংগঠন থাকতে পারে না। ছাত্রলীগ, ছাত্র দল কিন্তু টেকনিক্যালি কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন না এখনো। হুম। এটাকে তারা ভ্রাতৃপ্রতিম ইত্যাদি ইত্যাদি বলে। এখন ছাত্র দল বা অন্য ছাত্র শিবির, ধরুন বুয়েট ক্যাম্পাসে, এদের রাজনীতি কিন্তু নিষিদ্ধ আছে, কারণ ও দলীয় লেজুর ভিত্তিক বলা হয়। কিন্তু এনসিপি সব জায়গায় তাদের ওই বৈষম্য বিরোধীরা সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায়। এখন ওবামার কথা মতে যদি ওরা আসলে ঘুরে ফিরে এনসিপির অ্যালায়েন্স, এটা আসলে আমরা জানি এটা আসলে এনসিপিরই একটা ওই ছাত্র দল, যেমন ওই রকমের দল লেখা হয় না কিন্তু ওরকম। এখন উমামা এই কথাটা খুব স্পষ্ট ভাবে অভিযোগ করলেন, যেন এক। দুই হচ্ছে, উমামা কয়েকবার লিখেছেন কমিটি হচ্ছে হেয়ার রোড থেকে, মানে হেয়ার হুম। রোডে দুজন ছাত্র উপদেষ্টা থাকেন। সুতরাং সরকারেরও দুজন উপদেষ্টা এই ছাত্র সংগঠনের কমিটি বা এসবের সাথে জড়িত আছেন সরাসরি। তারা রাজনীতিতে জড়িত আছেন, এটা আসলে আমরা জানি, ভালোভাবে জানি। ওনারা কি করেন না করেন অনেক কিছু একদম খুবই হর্সেস মাউথ থেকে জানি। আমি বহুবার বলেছি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এই মানুষগুলো এখানে থাকা, যদিও স্টেটমেন্ট দিয়ে তারা বলেছেন তারা কোনোভাবে ইনভলভ না। তবে উমামার এই দুটো অভিযোগ কিন্তু আমাদের এতদিনের পারসেপশনকে স্ট্রেংথেন করেছে। এবং ওবামার কে আমরা দীর্ঘদিন থেকে চিনি, এই লড়াইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুখ। তার বিভিন্ন ফ্রাস্ট্রেশন যেগুলো লিখেছেন, আর অ্যাবভ অল যেটা হয়েছে, যে চেতনার কথা বলি আমরা, যে স্পিরিটের কারণে এটা হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। তো এই প্রশ্নগুলোর জবাব সামনে আসতে হবে। এবার এনসিপি প্রসঙ্গে যেটা বলা, সেটা হলো, আমি এনসিপি যদি লঞ্চ হয় সেদিন আমি একটা কথা বলেছিলাম যে আমি খুব খুশি হব যদি এনসিপি সফল হয়। আমার খুশি হওয়ার কারণ আছে। মানে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল ভ্যাকিউম আছে। ভ্যাকিউমটা হচ্ছে এরকম যে বিএনপি বেশ লম্বা সময় ক্ষমতায় থেকে যেতে পারে ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়েও। আচ্ছা, তাহলে তার বিরোধী কে হবে? বিরোধী হওয়ার এই মুহূর্তে একটা অপশন আছে, হলো যদি সব রাইটিস্ট একত্র হয়। হুম। সব রাইটিস্ট, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, সাথে করে যে আহ হেফাজতে ইসলামের মধ্যে যেসব অন্যান্য কওমি ভিত্তিক রাজনৈতিক দল আছে, হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না কিন্তু আমাদের কতগুলো রাজনৈতিক দল, সবাই যদি একত্র হয়, আস্তে আস্তে তারা একটা শক্তি হিসাবে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তারা একত্র হতে পারবে না, সেটা আবার আরেক আলোচনা। আর কি অপশন আছে? আর আরেকটা অপশন আছে এই মুহূর্তে,
অ্যাটলিস্ট 20% সাপোর্ট আওয়ামী লীগের আছে বলে আমি মনে করি। কোনো একদিন আওয়ামী লীগ তার নামে অথবা অন্য নামে আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই কোনো অপশনই পছন্দ করি। বাংলাদেশ একটা রাইটিস্ট শক্তি প্রধান বিরোধী দল হয়ে দাঁড়াবে, আল নেভার টেক দ্যাট। এটা আমার, আমি একজন সেন্ট্রিস্ট মানুষ হিসেবে আমার ব্যক্তিগত চাওয়া। এই জায়গায় যদি এনসিপি আসলে দাঁড়াতে পারতো রাজনীতিটা নিয়ে, আমার খুব ভালো লাগতো। যে একটা, তাদের তো সেই গ্রাউন্ড ছিল, সেই লঞ্চিং প্যাড ছিল, কিন্তু শুরু থেকেই, তাহলে ওদের লঞ্চিং এর দিন কেন আমি বললাম ওরা পারবে না? কারণ হচ্ছে এদেরকে তো আমরা আগে দেখলাম, এটা শুরুর আগে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তারা তারপরে নাগরিক কমিটি করেছিলেন। সেখানে থেকে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসতে শুরু করলো, যে তারা রাজনৈতিক দল বা সংগঠন করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার, এই প্রভাব বিস্তার কখনো কখনো মনিটারি বেনিফিট ছিল, কখনো কখনো মনিটারি বেনিফিট ছিল না, কিন্তু ওনার ওসবের মধ্যে জড়িয়ে পড়তে শুরু করলেন। ক্ষমতার কাছে গিয়ে কেউ কেউ ফর্মালি ক্ষমতায় ছিলেন, মন্ত্রী হয়ে গেছেন, কেউ কেউ বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদ তৈরি করে তাদেরকে রাখা হয়েছে। আবার অনেকে বাইরে থেকে ভীষণ রকম পাওয়ারফুল ছিলেন। ধরে আপনার ছোট উদাহরণ দিই, তদবিরের কথা জনাব হাসনাত আব্দুল্লাহকে কিছুদিন আগে একটা টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছেন যে এত তদবির এত তদবির করেন। আমি যদি এই প্রশ্ন করি, হাসনাত আব্দুল্লাহকে তদবির করা যায় এবং তদবির করলে কাজ হতে পারে, এই পারসেপশন কেন গেল সোসাইটিতে? উনি বলছেন যে সামান্য সময় কথা বলে একটা তদবির নিয়ে কথা বলে ফেলে। আমি জানি আমাদের সমাজে তদবিরের একটা চর্চা আছে, কিন্তু এই পার্সন, আমি বলছি না হাসনাত আব্দুল্লাহ এটা করছেন, কিন্তু আমি বলছি ওনার সাথে ওনার মতো অনেকেই এগুলো করছেন। এটা আমরা খুব স্পষ্ট ভাবে জানি, প্রায় বলি যে আমরা তো এই সমাজে থাকি, আমাদের চারপাশে এরা আছেন। ফলে অন্য যত কিছুই থাকুক, একটা দল তৈরি হওয়া মাত্রই যদি যে দেখে সে পাওয়ারের এত কাছে আছে, হুম। এবং যে বয়স তাদের, এবং খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচিওর্ড মানুষও তাদের নেতৃত্বে নাই, ওনারা খুবই চমৎকার ইয়াং পিপল, কিন্তু এটা হওয়া কঠিন বাংলাদেশের মতো একটা জটিল সোসাইটিতে। আসলে এটা আমার কাছে খুবই অসম্ভবের পর্যায়ে বলে মনে হয়, এবং এই দলটার তেমন কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। আর একটা জিনিস কিন্তু বলে রাখা জরুরি, তারা তাদের পলিটিক্যাল অবস্থান এখনো না খুব ভালো ক্লিয়ার করতে পারেনি। তারা তাদেরকে মধ্যপন্থী দল একাধিকবার বলেছেন, অথচ অনেক ক্ষেত্রে আমরা দেখিনি যে তারা খুব শক্ত স্ট্যান্ড নিতে পারছেন। এদেশে হুম। ধর্মের নামে যেসব ঘটনা ঘটানো হয়েছে, আমরা কোথাও দেখিনি ভালোভাবে প্রটেস্ট তারা করছেন নারীদের বিরুদ্ধে। একটা মধ্যপন্থী দল কিন্তু তার এই জায়গাগুলোতে শক্ত থাকতে হবে। নারীদের উপরে যা হয়েছে তারা খুব শক্ত প্রটেস্ট করেননি। হুম। শুধু সেটা না, আমার এই জায়গাটা তো আমার হার্ট ব্রেকিং ছিল, যখন নারীদেরকে নিয়ে দেয়া কমিশনের যে রিপোর্টটা হয়, এর মধ্যে সমালোচনা করার জায়গা আছে, থাকুক। হেফাজতে ইসলাম একটা সমাবেশ করে এটার বিরুদ্ধে, সেই সমাবেশে যারা হাসনাত আব্দুল্লাহ ছিলেন, তার বক্তৃতার আগে নারীদেরকে, আমি ভাষাগুলোর উচ্চারণ করতে চাই না, অকথ্য ভাষায় ইন জেনারেল গালিগালাজ করেছে ওখানে যারা কমিশনে ছিলেন। না, আমরা তো এই সমাজ চাইনি। সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, উচিত ছিল তার অবস্থান ওখানে গিয়ে ঠিক করে আসা। হুম। প্রচুর শোরগোল হলো, তারপর হেফাজত ইসলাম 4 দিন পর হেফাজত ইসলাম করেছে। তো এই জন্য বলছি, ওই জায়গাগুলোতে না তারা তাদের রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করতে পারছেন না। সমস্যা যেটা হয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্পেকট্রাম, মানে একবার বেশ এক্সট্রিম না হলেও রাইট থেকে শুরু করে লেফট বা সেন্টার লেফট পর্যন্ত একটা বিরাট স্পেকট্রামের মানুষ এই দলটা তৈরি করার কারণে সে তার অবস্থানটা এখনো ক্লিয়ার করতে পারে নাই। তার রাজনীতিটা কি, এটা এখন আমাদের সামনে খুব ক্লিয়ার করতে পারে নাই, সেগুলো একটা বড় সমস্যা হয়ে আছে। কিছু কিছু জায়গায় আবার একটু মানে দলের মধ্যে একটু সাংঘর্ষিক অবস্থান, আসলে তাদের যে দলীয় অবস্থানটাকে সেটা বুঝতে পারছেন, আপনি হ্যাঁ, হয়তো সেটাও একদম। বলছিলেন। ব্যারিস্টার জি। ফুয়াদ, আপনার কাছ থেকেও একটু শুনি উমামা ফাতেমার যে পোস্টটা সেটি নিয়ে একটু বলবেন, এবং তার এনসিপি সহ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে পুরো যে নোংরামির অভিযোগ আনছেন উমামা ফাতেমা, সেটি নিয়েও একটু, এটি একটু আপনার মন্তব্য শুনবেন। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দল সমাজ যে কোনো জায়গাতেই নারীর যে কাজের স্পেস সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ আর কি। যেই লেভেলে আপনার অ্যাক্সেস, নিরাপত্তা, এবং আপনি যেহেতু লম্বা সময় গণমাধ্যমে কাজ করেছেন, এটা আমার মনে হয় যে যে কোনো সেক্টরের থেকে আপনার এই ধরনের গল্প আপনি প্রচুর শুনেছেন বাস্তবতা, এবং আমরা গণমাধ্যমের প্রচুর গল্প আসলে আমরা জানি আর কি। তো এই জন্য হচ্ছে যে এটা শুধুমাত্র এনসিপি আকারে অথবা উমামা অথবা আপনার পলিটিক্যাল পার্টি এই আকারে আমি আসলে পড়তে রাজি না আর কি। এটা হচ্ছে যে আমার টোটাল রাষ্ট্র দুর্বল, এখানে নাগরিকদের সেফগার্ডের অ্যাক্সেস দুর্বল, এবং সেটার অ্যাডেড প্রবলেম আকারে হচ্ছে নারীকে ফেস করতে হয়, তাকে সমস্যাটা আরো বেশি ফেস করতে হয় নারী হওয়ার কারণে। এবং সেটা সব জায়গাতে, বিশেষ করে যদি এটা আপনার কম্পিটিটিভ পাবলিক স্পেস হয়, এই জায়গাটা আরো বেশি জটিল। যেমন ধরেন বিসিএস পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে চাকরিতে মেয়েকে এত বেশি কম্পিটিশন ফেস করতে হচ্ছে না, যতটা না তাকে এমপি হওয়ার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা কমিটিতে
জায়গা পাওয়ার জন্য করতে হচ্ছে। দেখেন ছাত্রলীগ কি করেছে, পুরো ইডেন কলেজ থেকে শুরু করে পুরো ছাত্রীদের সেক্স স্লেভের গ্যাং তৈরি করেছে, পদ পদবি উপরের লোকদেরকে রাজি খুশি রাখা এগুলো মিলায়। তো সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার রাষ্ট্র তাকে সাফিসিয়েন্টলি প্রোটেকশন দেওয়া, সেফগার্ড করবা, পাবলিক স্পেসের স্পেস করে দিতে পেরেছে কিনা, এটা আসলে পারে নাই। এবং এটা আপনি শুধু, ওরা তো ছোট দল, ওদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তো আপনার 1 বছর মাত্র, টোটালটা যদি মানে আপনি। ছাত্রলীগের পরে কি এই 1 বছরের দলের মধ্যেও এরকম অভিযোগ আসছে? ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছিলেন। ছাত্রলীগ এনসিপির বিষয় না তো, বিষয়টা তো হচ্ছে সমাজ। এই মানুষগুলো তো সমাজ থেকে বেড়ে উঠেছে, একসাথে নারী পুরুষের যে কাজ করতে পারাটা এবং পাওয়ার ডিল করতেছে। বিষয়টা কি, আমি একটা এক্সাম দিচ্ছি ব্যাপারটা তা না, আমি বাজার করতে যাচ্ছি অথবা বাসে উঠতে যাচ্ছি ব্যাপারটা এরকম না। এখানে একটা ক্ষমতার কম্পিটিশন আছে, কে কোন পদ পাবে, পদবি পাবে, তার উপরে রাষ্ট্রের সাথে তার নিয়ন্ত্রণ, ইনফ্লুয়েন্স করবার জিনিস তৈরি হবে, পাবলিক এক্সপোজার, মিডিয়া এক্সপোজার, অনেকগুলো বিষয় তো এখানে জড়িত। তো সেই ক্ষমতার কম্পিটিশনেতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এবং ছাড় না দিয়ে অথবা কিভাবে একটা হেলদি কম্পিটিশন তৈরি করা যায়, এই কম্পিটিশন তো বাংলাদেশে নাই। বাংলাদেশে তো পুরুষ মানুষরাই গ্রুপিং পলিটিক্সে একজন আরেকজনকে নাই করে দেয়, খায় ফেলে, বিভিন্ন ট্র্যাপ করে ফেলে, আপনার খুন খারাপিতে জড়ায়া যায়। আমরা তো এলাকায় এলাকায় একই জিনিস দেখতে পাচ্ছি। এই জন্য হচ্ছে যে উমামার ঘটনাটা এক্সক্লুসিভ এনসিপি অথবা পলিটিক্স আকারে দেখার সুযোগ নেই। এটা একটা কালেকটিভ, একটা বড় ইস্যু, ম্যাক্রো ইস্যু, এবং ম্যাক্রো ইস্যুকে ম্যাক্রো ইস্যুর মতো ডিল করতে হবে, যেটা আলোচনা করা যেতে কিন্তু পারে। কিন্তু উমামা তো সরাসরি মানে প্রশ্নবিদ্ধ করছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এনসিপি প্রসঙ্গেই। মানে ম্যাক্রো রাজনীতি নিয়ে তো তিনি আসলে এখানে তার অন্তত এই পোস্টটাতে। সে তো ভেরি জুনিয়র পলিটিশিয়ান, তার জীবনের এক্সপিরিয়েন্স তো খুব ছোট। সে তো এখনো মোটা দাগে বিএনপি আওয়ামী লীগ অথবা এই মোটা দাগের ক্ষমতার রাজনীতি তো সে এখনো করে নাই। সে এখনো ক্যাম্পাস পলিটিক্স করে, গত 1-2 বছর 3 বছর থেকে সে স্টুডেন্ট পলিটিক্স করছে। এই জন্য তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে সে কথাগুলো বলছে। আমরা আমাদের যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আরেকটু বেশি, 20-25-30 বছরের এক্সপিরিয়েন্স আছে, দেশের দেশের বাইরের এক্সপিরিয়েন্স আছে, আমরা সেই জায়গা থেকেই বলতেছি। এবং এই ঘটনাগুলো থেকে ওয়েস্টার্ন সোসাইটি, ওয়েস্টার্ন পলিটিক্সও ইমিউন না। এই কমন অ্যাবিউজের ঘটনা টোটাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে আছে সারা দুনিয়াতে। আমাদেরকে যেটা দেখতে হবে যে একটা দল এই সিস্টেম্যাটিক ইউজ করাটাকে প্রমোট করে কিনা, সে এরকম একটা ঘটনা ঘটলে এটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে কিনা, সে একটা কনভিনিয়েন্ট পরিবেশ তৈরি করে কিনা যেখানে সবাই মিলে একটা হেলদি কম্পিটিশনের ভিত্তিতে কাজ করতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের আলোচনার জায়গা। এখন যেই দেশের তরুণরা বড় হয়েছে আওয়ামী লীগের আমলে, পরিবারে গণতন্ত্র দেখে নাই, স্কুল কলেজে গণতন্ত্র দেখে নাই, সমাজে গণতন্ত্র নাই, মুরব্বী পাড়া প্রতিবেশীরা কমপ্লিটলি চট থাপড় ছাটকানি ঝাড়ি বাড়ির উপরে রাখে, যে দেশের টিচাররা পোলাপানে কন্টিনিউ পিটায়া পাটায়া মতামত দমন করে, সেই সমাজে আপনি একটা হেলদি কনভিনিয়েন্ট পরিবেশ আশা করবেন, এটা তো হইতে পারেন না। আপনার বাচ্চার সাথে আপনি বাংলাদেশে বসে যা করতে পারতেন, আপনি আমেরিকাতে বসে এটা করতে পারবেন না। মানে তাইলে আর ছাত্রলীগের কাছ থেকে কেন আশা করেন? না, ছাত্রলীগের কাছ থেকে তো আশা করতেছি না তো, ছাত্রলীগের কাছ থেকে কি আশা করছে? মানে অভিযোগও তাহলে কেন দেই? মানে এটা তো তাহলে এরকমইটাই হবার কথা। না, কিন্তু এটা তো সিস্টেম্যাটিক, ওয়াইড স্প্রেড, এবং তারা তো এটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে ফেলছে। সমালোচনাটা তো এই কারণে যে আপনাকে এনসিপির আকারে আমাকে দেখতে হবে যে এনসিপি এটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে নাই তো। আপনার সরোয়ার তুষারের ঘটনা হওয়ার পরে সরোয়ার তুষারকে তারা শোকজ করেছে তো, তাদের এই ঘটনাগুলো কি তারা ওয়াইড স্প্রেড সব জায়গাতে অ্যাকনলেজ করছে কিনা যে এরকম কোনো ঘটনা ঘটছে না, এটা বলছে কিনা, তারা কি ডিনাই করছে? এই শো কজের পরে আসলে কি হয়? মানে শো কজটা, এটার আবার শো কজ কি কারণ দর্শাবে, কি কারণ দর্শাবে এখানে? ওইটা আপনি এনসিপি নেতাদেরকে জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, শোকজের কি, আচ্ছা, হ্যাঁ, তারপর রেজাল্ট কি, তাদের গঠনতন্ত্রে কি বলা আছে, এই ফ্রেমটা কিভাবে কাজ করে। আমার দলেরটা আমি বলতে পারবো যে আমার জি। দলের। আসলে কি চলছে সেটা এনসিপির ভিতরেই হয়তো জানা যাবে, কিন্তু উমামা ফাতেমা খুব স্পষ্ট করে কিছু জায়গায় অভিযোগ তুলছেন, এবং তিনি আসলে সার্বিক রাজনীতি না, একদম সুনির্দিষ্টভাবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং আচ্ছা, টোটালি এবং মনে এবং জি, এনসিপি প্রসঙ্গেই বলছেন একটু। জি, ব্যারিস্টার ফুয়াদ, একটু এই প্রসঙ্গেও আসি। মানে অনেক বিষয় মতামত স্পষ্ট করতে পারছেন না, বলছেন যে দলের অবস্থান অনেক ক্লিয়ারও হচ্ছে না। একটা বিষয়ে রাজনীতিকদের একটু অবস্থান আমি শুনছিলাম, ফলো করছিলাম, আপনারাও যদি এই এখনো একটু এই প্ল্যাটফর্মে একটু বলেন। সম্প্রতি যে আবার নুরুল হুদাকে নিয়ে আবার একটা মবের ঘটনা ঘটলো, সেইটাকে মব বলতে নারাজ এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, বলছেন জনরোষ। প্রেস সচিব বলছেন তারা প্রেশার গ্রুপ, মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এরকম একটা অনেকেই
গণ অধিকার পরিষদের মানে নেতা তিনি একজন বলছেন রাশেদ খান যে এরকম না হলে পুলিশ কি গ্রেপ্তার করতো, এরকম নানান মানে এটি কি জাস্টিফাই করবার একটা জায়গা রাজনীতিতে তৈরি হচ্ছে কিনা? ব্যারিস্টার ফুয়াদ এই অবস্থান থেকে রাজনীতিটা পরিষ্কার করছেন যে এটি কি আসলে উচিত আর অনুচিত, এই দুটির মধ্যে আসলে মানে অবস্থানটা কি রাজনীতিবিদরা নিচ্ছেন কিনা? উচিত অনুচিতের আলাপটা তোলা যায় যখন আপনি একটা সাধারণ স্টেবল আইন শৃঙ্খলা আছে এমন একটা সমাজে বাস করেন। একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আপনি এরকম একটা ঘটনা ঘটলে আপনি এই আলাপটা তুলতে পারবেন, কারণ সেখানে আইনের শাসন আছে, সেখানে পুলিশ ফাংশন করছে, জুডিশিয়ারি ফাংশন করছে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আছে, কিভাবে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ না করলে কি হবে না হবে, এর পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। সেই সমাজে উচিত অনুচিতের আলোচনাটা যৌক্তিকভাবে করা যায়। বাংলাদেশ একটা ক্যাওটিক সোসাইটি, যেখানে রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করে না। পার্টিকুলারলি যারা জাস্টিস ডিসপেন্স করবেন, এই যে সংগঠনগুলো, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জুডিশিয়ারি বলেন, আপার লোয়ার সবাই মিলে, তো এই সব জায়গাতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা ডাক্তার জাহিদ আপনার কাছে ওই একই একই জায়গায় রাজনীতিকদের অবস্থানটা কি সেই স্পষ্ট হচ্ছে? জায়গাতে করেন যে পশ্চিমের মতো করে আপনি এক্সপেক্ট করবেন এরকম একটা অন্যায্য এনভায়রনমেন্টে। এই জন্য হচ্ছে আমি মনে করি এই প্রশ্নগুলো অন্যায্য, যেখানে মব হয়েছে কিনা, আপনি এটাকে মব মনে করেন কিনা, এই আলোচনাটার জন্য এই সমাজ এখনো প্রিপেয়ার্ড না। যেটা করা দরকার, আমরা ওখানে যেতে চাই যেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। একজন মানুষ অন্যায় করবার পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ডিল করবে, তাকে তার মালা পরাইতে হবে না, তাকে 10 মাস ধরে প্রতিবাদ করায়া পুলিশ দিয়া গ্রেফতার করানোর পরিবেশ তৈরি করতে হবে না, তাকে ছাত্রলীগ পিটায়া পুলিশে সোপর্দ করবে, এই ধরনের ঘটনা ঘটবে না। যাকে আওয়ামী লীগ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি জামাত খুঁজে খুঁজে এনে এলাকা ছাড়া করছে, চাঁদাবাজি করছে, পুলিশে ধরায় দিছে, এই ঘটনা ঘটবে না। মানে তাহলে একটু স্পষ্ট হয়ে এটাকে কি আপনি মব বলবেন, এটির সমালোচনা করবেন, নাকি এটা আসলে মানে আমাদের আলোচনার জায়গা তৈরি হয়নি বলে এটা আলোচনাই করবো না? এই আলোচনাটা রেলেভেন্ট না, কারণ হচ্ছে যে আমি একটা অস্থির এবং একটা অনিশ্চিত সমাজে বাস করতেছি। এই সমাজে মব বলতে পারবেন কখন, যখন সিচুয়েশনটা স্টেবল, এক্সপেক্টেড না। যেমন ইংল্যান্ডে আইন আছে যে আপনি আসামিকে নিজ হাতে ধরতে পারবেন না। তাহলে কি আমাদের মানে বিশ্বে আমরা এভাবেই চিত্রিত হচ্ছি যে আমাদের আইন নাই, আমরা আসলে এরকমই আমাদের চলে, এইটাই আমরা এখনো পোট্রে করতে থাকছি? না, এটা এখন তো 10 মাসে তো আপনি ফেরেশতা হয়ে যাওয়ার কথা, সুযোগ নাই তো। 10 মাসে আপনি ফেরেশতা হবেন কিভাবে? আপনি 10 মাস আগ পর্যন্ত আপনি একটা দুনিয়ার সবচেয়ে বাজে অথরিটেরিয়ান একটা ফ্যাসিস্ট রেজিম, আর 10 মাস পরে আপনি দাবি করছেন আপনি একটা কিন্তু এই 10 মাসে আরো মবের ঘটনাগুলো অনেক বেড়েছে, মানবাধিকার সংস্থাগুলোর হিসাব যা বলছে। গত বছরের তুলনায় এগুলো কিছুই হয়নি। গত 16 বছরে আমরা মবের দেশে ছিলাম। হুম। ওই যে 1000, 1200, 1500 ঘটনার যে হিসাব দিচ্ছে, ওইটা আওয়ামী লীগের আমলে কোনো কোনো দিন এরকম কয়েক হাজার ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। তখন ওনারা অবশ্য মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট তা বলছে না। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটা এই মুহূর্তে আমার চোখের সামনে, তারা বলছে যে আসলে 24শে সেপ্টেম্বর থেকে 25শে মে পর্যন্ত 9 মাসে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে 202টি, 131 জন নিহত হয়েছেন। মাঝখানে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে গণপিটুনিতে মারা যাওয়ার যে সংখ্যাটা সেটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে। আমি ডাক্তার জাহিদের কাছ থেকে একটু শুনে নিই এই প্রসঙ্গে। ডাক্তার জাহিদ আপনি আপনার মূল্যায়ন বলেন। ধন্যবাদ। দুটো ব্যাপার একটু অ্যাড্রেস করি, এটা তো করবোই। উমামা ফাতেমার বক্তব্যের ব্যাপারে ফুয়াদ ভাই যেটা বলেছেন সেখানে তাকে বেশি অ্যাড করি। উমামা কিন্তু তিনি নারী হওয়ার কারণে কোনো না কোনো সমস্যা পড়েছেন, উনি আসলে এই অভিযোগ করেননি। উনি এই দুটো তিনটে মোটা দাগে করেছেন। একটা হলো এই সংগঠনটা যে স্পিরিট নিয়ে তৈরি হয়েছিল, এই সংগঠনটা সেই স্পিরিটের মধ্যে নাই। এখানে অনেক গুড সোর্স আছে, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই মানে যে কাজটা না, এই ধরনের নানান রকম সুবিধাবাদের দিকে ঝুঁকে পড়ছে, এটা ছিল একটা অভিযোগ। আর দুটো তো আমি বললাম যে এনসিপি দলটা পুরোপুরি এই বৈষম্য বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে, এবং দুই মন্ত্রী উপদেষ্টা তারা এগুলোর সাথে জড়িত। আমার কাছে এই তিনটা অভিযোগের ব্যাপারে অন্তত আমি দেখেছি যে উনি কাজ হচ্ছে। এটা উমা না হয়ে কোনো একজন পুরুষ হলেও একই রকম অভিযোগই আসতো বলে আমি মনে করি যে এই সংগঠনটা তার পারপাস কাজ করতে পারছে না। মব নিয়ে ফুয়াদ ভাই যেটা বলেন আমি দ্বিমত করি আসলে। ধরুন একটা সোসাইটি যদি খুব ডিজারের মধ্যে থাকে, ধরুন আগামী আগামী যে সরকার তৈরি হইলো, সেই সরকার ক্ষমতা আসার পরও তো পুলিশ খুব ভালো অবস্থায় নাই, আমাদের জুডিশিয়ারি এখন খুব ভালো অবস্থা নেই, সুতরাং আমরা এবার আবার ক্রস ফায়ার শুরু করব। আমাদের যেহেতু এগুলো ঠিকঠাক মতো নাই, ক্রস ফায়ার শুরু হলো। ক্রস ফায়ার কিন্তু শুরু হয়েছিল এই যুক্তিতে, প্রথম বিএনপি যখন ক্রস ফায়ার শুরু হুম। করেছিল, বিএনপি তার নিজের লোকদের হত্যা করেছে। নিজের লোককে হত্যা করার কোনোভাবে জাস্টিফাই কিন্তু তারা করেছে, কারণ তারা দেখেছে ওকে যখন কোর্টে দেয় ও বের হয়ে আসে জামিন নিয়ে আবার করে। বিএনপি তার নিজের লোকজনকে খুন করেছে।
তো তাহলে আমাদের যেহেতু আইন শৃঙ্খলা বা বিচার অবস্থা ওই জায়গায় নাই, তখন তো তাহলে ক্রস ফায়ার একটা স্টেটকে সাপোর্ট করতে হবে, যে স্টেট তো ক্রস ফায়ার করে সমস্যার সমাধান করতে পারে। বা একই আমাদের আবহমান কাল থেকে, শুধু এই মবের কথা বলছি না, পকেট মারকে ধরে আমরা পিটিয়ে মেরে ফেলি। কেউ কেউ বলার চেষ্টা করেন এই দেশে তো আসলে বিচার নাই। যেহেতু বিচার নাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন মাত্র ঢাকায় এসেছি, আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর আমি একদিন একটা এরকম পেটাচ্ছে স্যান্ডেল চুরি করেছে মসজিদ থেকে। আমি ইনস্টিংক্টিভলি তাকে বাঁচাতে যাব, পরে শুনলাম আমাকে একজন সরিয়ে নিয়ে আসলেন যে আপনাকে তো পিটিয়ে মেরে ফেলবে, যে আপনি তার সব মানে সহযোগী হিসাবে ট্রিট করবে। আমি তো বুঝি নাই তখন তাকে, যেহেতু আপনি বাঁচাতে যাচ্ছেন। কিন্তু স্যান্ডেল, আমার ওই স্মৃতি আমি ভুলি না, একটা স্যান্ডেল চুরির জন্য একটা মানুষকে আমরা ধরে পিটিয়েছি। তো সুতরাং আমরা যদি সমাজে এই আলাপগুলো না করি, কারণ আমরা একটা জিনিস যখন কমাতে চাইবো, তখন এটাকে কাজ হোক না হোক আমরা এটাকে অপরাধ হিসাবে আলোচনা করলে, কিন্তু এটাকে একটা অপরাধ হিসাবে আমাদের সামনে এটাকে এস্টাবলিশ করা যায়। অপরাধ হলেই যে সবাই সরে আসবো এখান থেকে, নট নেসেসারিলি, প্রাথমিকভাবেই। সমাজে যদি এই আলাপটা না থাকে, যেমন আমি ক্রসফায়ারে ফিরে যাই, আমার মনে আছে আমি তখন ব্লগে লিখি, আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে যখন এক দুজন লিখতাম, ভীষণ গালিগালাজ পেয়েছি। আমাদের দেশের এডুকেটেড মিডল ক্লাস ক্রসফায়ারটা হতে পেরেছে কেন? কারণ এডুকেটেড মিডল ক্লাস এটাকে সমর্থন করেছে, মিষ্টি খাওয়া খাওয়ি হয়েছে। আমার মনে পড়ে আমি একটা ব্লগ লিখেছিলাম পুরোনো ঢাকায়, ডাকাত শহীদ নামে একজনকে যখন মারা হলো, উৎসব হয়েছে, মানে সে এতই এমনকি ভয়ঙ্কর। সংসদীয় ক্রসফায়ারের পক্ষে কথা হয়েছে। পক্ষে 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 কথা হয়েছে, এবং আমি মানে খুবই আমাদের মিডল ক্লাসকে দেখেছি। কিন্তু যখন আস্তে আস্তে এই কথা বলে বলে এটা এস্টাবলিশ করা হলো যে ইটস আ ক্রাইম, ইটস আ ক্রাইম, খারাপ লোকটাকে, সবচেয়ে বিভৎস লোকটাকে হত্যা করা হলেও ইটস আ ক্রাইম, এটা হতে পারে না। তারপর আপনি খেয়াল করেন আস্তে আস্তে কিন্তু এটার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, ভালোভাবে তৈরি হয়েছে। তো আমি এই কারণে মনে করি এগুলোতে মব যে কোনো খারাপ পরিস্থিতি হতে পারে না, সেটা নিয়ে আলাপ করা দরকার। আর 10 মাস পরে আমি একটা যদি উদাহরণ দেই, সরকার চাইলে তো এটা নিয়ন্ত্রণ করতে পারে। জিএম কাদেরের বাসায় যখন ভাঙচুর হচ্ছিল, তখন সেখানে আর কিছু হয়ে গেল, পরে সেনাবাহিনী গিয়ে, এরপর সার্জিস আলমও গিয়েছিলেন ওদেরকে ছুট ছাড়িয়ে আনার জন্য। ওখানে বিএনপির লোকও ছিল, এনসিপির লোকও ছিল, খুব দ্রুত স্টেপ নিয়ে করা হয়েছে। এখানে যখন এই কাজ হচ্ছে, এখানে তো পুলিশ প্রেজেন্ট ছিল, সেনাবাহিনী এসছে এরপরে, এখানে কেন ব্যবস্থা নেয়নি? আপনি যদি ব্যবস্থা নেন এবং এটা নিয়ে যখন ব্যবস্থা চলতে থাকে, তখন এটা ব্যক্তির কাছে ওই মেসেজ গুলো যায় যে এটা করা যাবে না, এটা করা যাবে না। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এটা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5-7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহের ঘটনা না, 10 মাসের বেশি পার হয়ে গেছে, আমরা 1 বছর পূর্ণ হতে যাচ্ছি। আর যদি নাও হয়, আই ডিড ইট, তাহলে সত্যি সাথে আমার একটু ক্লিয়ার একটা ডিফারেন্সের জায়গা আছে। 5 তারিখ শেখ হাসিনার এগুলো রেকর্ড আছে, মানে কোনো একদিন কেউ যদি খুঁজতে যায় পাবে। শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমার প্রথম ভিডিওতে আই ডিড অ্যাপিল যে আওয়ামী লীগের বাড়িতে হামলা করা যাবে না, কাউকে কোনো গায়ে আঘাত করা যাবে না। যার উপরে যেখানে যত ধিকৃত মানুষের উপরে আঘাত হয়েছে, আমি এটা নিয়ে গালিগালাজ খেয়েছি, আমি এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছি, অতি সুশীল হয়ে গেছে, এসব আলাপ শুনেছি, হুম। কিন্তু আমি এটা করেছি। তো আমি মনে করি এই আলাপটা সমাজে রাখতে হবে, ইভেন আমাদের মতো এত খারাপ পরিস্থিতিতেও রাখতে হবে। জি। ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি আর কিছু যোগ করবেন? আমার অনুষ্ঠানের শেষ সময়। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে ইমানসিপেটরি ভায়োলেন্স জাস্টিফাইড, লম্বা ডিসকোর্স আছে। এটা ইমানসিপেটরি না, 10 মাস পর ইমানসিপেটরি ভায়োলেন্স না, আমরা আলাপ করবো একদিন, আমরা করব করব নিশ্চয়ই। তাহলে এই ইমানসিপেটরি ভায়োলেন্সের পরবর্তীতে এর আবার প্রতিশোধ হিসেবে আরো একটা না চলে না আসবে না না না, তো কখনো? ইমানসিপেটরি ভায়োলেন্স জুলাই অগাস্টে হয়েছে, এটা লাগে আমরা জানি, কিন্তু এর পর থেকে যা যা হয়েছে, যেভাবে হয়েছে, আমরা একদিন আলাপ করতে পারি এটা ইমানসিপেটরি ভায়োলেন্স কিনা। পার্থক্যটা হচ্ছে মব কি বেড়েছে, মানে কন্টিনিউয়াসলি রাষ্ট্র প্রমোট করতেছে, এটাকে সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড ব্যাপারটা। রাষ্ট্র রাষ্ট্র না ঠেকানোটাই হলো প্রমোট করা, রাষ্ট্র ঠেকাচ্ছে না, এটাই প্রমোট করা। আমার কাছে মনে হচ্ছে যে সেইটা প্রমোট করতেছে ব্যাপারটা তা না, তার প্রমোট ক্যাপাসিটি করছে। কারণে সে এটা সাফিসিয়েন্টলি ডিল করছে না। আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে কেন মামলা হওয়ার 8 মাস 7 মাস পরেও এই 3 নির্বাচন কমিশনের সদস্যদেরকে গ্রেফতার করা হলো না? তাদের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে মামলা করার পরে তদন্ত শুরু এটা হলো? আমিও এটা আমিও করি, এটা আমিও করি, পারলে আমরা দরকার হয় সরকারকে চাপ দেবো, আমরা চাপ দেবো। সরকার যদি তার দায়িত্বটা ঠিকমতো ফাংশনাল করতো, জুডিশিয়ারি, পুলিশ, তদন্ত সংস্থাগুলো, তাহলে কিন্তু সিচুয়েশন গত সপ্তাহ পর্যন্ত এগোতো না, গড়াতো না। এই যে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না, গ্রেফতার করে এখন বিচারের মুখোমুখি করা হচ্ছে, তাহলে 7 মাস আগেই বিচারের মুখোমুখি করা হতো। এবং পুলিশ যেহেতু গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে, তাহলে পুলিশ চাইলে আরো 6 মাস আগেও গ্রেফতার করতে পারতো। এইখানে আমি ফেইলিউর দেখি জাস্টিস সিস্টেমে, আমার এনফোর্সমেন্টের সমস্যা আছে। কিন্তু এই ঘটনাগুলোকে যেভাবে গণমাধ্যম একটা ডিসকোর্স আকারে বলবার চেষ্টা করছে যে মব বেড়ে গেছে, এত শত ঘটনা ঘটেছে,
আওয়ামী লীগের কোনো কোনো দিন সারা বাংলাদেশে এর থেকে বেশি মব জাস্টিস হয়েছে। কোনো কোনো দিন সারা বাংলাদেশে, যেই দিনগুলোতে আপনি শুধু লিডিং টু বিএনপি সমাবেশ যদি দেখেন, যে বিএনপির সমাবেশ আগামী 3 দিন পরে 4 দিন পরে সারা বাংলাদেশে যে পরিমাণ ফোন চেক, চট থাপ্পড়, বাড়িতে গিয়ে গিয়ে বিএনপি জামাত ধরার ঘটনা ঘটেছে, ওই মানবাধিকার রিপোর্ট গুলোতে তখন এগুলো আসে নাই। কারণ ওনারা তখনও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি, তখনও যে এটা আসলে কিভাবে এটা কোন আইনে ছাত্রলীগ গিয়ে ফোন চেক করে, এটা এই প্রশ্ন একাধিকবার এই প্রশ্ন ওটা এসেছে। শত শত রিপোর্ট এখন দেখতে পাচ্ছি, সেদিনকার এটা লক্ষ লক্ষ রিপোর্ট আসার কথা ছিল প্রত্যেক দিন, এগুলো আমাদের চোখে পড়ে নাই। কারণ তো তখন এরকম যদি এখন আলোচনাই না করি তাহলে তো এই রিপোর্টগুলো আসবে না, মবের যে ঘটনাগুলো ঘটছে। হবে তর্ক বিতর্ক দ্বিমত হয়তো আলোপ তো তুলতেই হবে সার্টেনলি। জি, এটা কি শাস্তিযোগ্য? এই যে মব যারা তৈরি করলো, এটা কি শাস্তি, আপনি একজন আইনজীবী বটে, এটা কি শাস্তিযোগ্য এবং শাস্তি দেওয়া উচিত? মানে ওই আলোচনা থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রকে, জাস্টিস সিস্টেমকে রিঅর্গানাইজ করা দরকার এর ওয়ে, এই ঘটনাগুলো ঘটবার পরিবেশ যেন তৈরি না হয়। কারণ এই ক্ষোভটা যদি সমাজে থাকে, আপনি হুম। এই ক্ষোভটাকে যদি বৈধ পথে অ্যাড্রেস না করেন, আপনি শুধুমাত্র মানে উচিত অনুচিত দিয়ে এটা এটা বন্ধ করতে পারবেন না। কিন্তু বিচারের উদ্দেশ্য তো নজির সৃষ্টিও একটা করা এবং দৃশ্যমান করা যে এটা হলে এরকম পরিণতি হয়। খুনের বিচার আচার করা যাচ্ছে না এখনো আপনার। মানে আপনি ক্রাইমের ইয়েটা দেখেন, যে জুতার মালা পরায় দিছে একটা অন্যায় কাজ, আর একটা মিলিটারি অফিসার তার তত্ত্বাবধানে শত শত মানুষকে গুম করছে, তাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে, গ্রেফতার করা যাচ্ছে না। মানে আপনি আপনি ক্রাইমের ফৌজদারি অপরাধের মাত্রাটা চিন্তা করেন যে আমাকে আসলে কোনটা নিয়ে আলাপ তুলতে হবে। তাহলে আমি তো সেটার বিচার করতে পারছি না, আমি শত শত মেয়ের রেপের বিচার করতে পারছি না, আমার রাষ্ট্র করতে পারছে না। তাহলে এখন সেইখানে টোটাল ডিসকোর্স চলে গেছে যে নুরুল হুদার গলায় জুতার মালা পরায় না দিচ্ছে। না না ফুয়াদ ভাই, আমি এখানে একটা পয়েন্ট একটু যোগ করি ফুয়াদ ভাই। মানে এটা শুধু নুরুল হুদা না, অ্যাজ এ হোল মবের প্রবলেম হচ্ছে মব আসলে স্টেটকেই চ্যালেঞ্জ করতেছে। একটা যখন মব থাকে এবং এটা যখন সিস্টেম্যাটিকলি ক্রমাগত চলে, ঘটনা ধরেন জুতার মালা না, খুন হুম। বাদ দেয়, এই ছোটখাটো গুলোই, তাতে আমার স্টেটকে আমি প্রেজেন্স দেখি না, এটা কিন্তু আমার জন্য খুবই অ্যালার্মিং। এটা আমার শুধু ইন্টারনালি না, গ্লোবালিও মেসেজ যাচ্ছে যে বাংলাদেশে একটা ফাংশনিং গভর্নমেন্ট নাই। এই কারণে এই ঘটনাটাকে আসলে ছোট হিসাবে দেখা যাবে না, এটা তো একটা দুটো ঘটছে না, রেগুলারলি ঘটছে। তো আপনার ওই দিনকার পর থেকে কিন্তু চিফ অ্যাডভাইজার অফিস থেকে শুরু করে হোম সেক্রেটারি দেখলাম, হোম হোম অ্যাডভাইজার সবাই কিন্তু টাফ স্টেটমেন্ট দিয়েছে। এখন এটা খতিয়ে দেখা দরকার যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটলো কিভাবে, সেটা বিচার সেটাই সেটাই। হুম। শুরু হওয়ার পরে। ইস্যু হচ্ছে